ওয়েলকাম ভিউয়ার্স, আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে কিছু ভয়ঙ্কর ঘটনা, এবং যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন হোটেলে উঠেন থাকার জন্য, তাদের জন্য আজকের এপিসোডটা একটা সতর্ক বার্তা। তো আজকের ঘটনাগুলো যিনি পাঠিয়েছেন, এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত যেই এপিসোডটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেই এপিসোডে কেউ একজন আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। তারই পরিচিত তিনি, এবং সে যখন জানতে পারে যে সেই সাপুর ঘটনাগুলো কোনো একটা চ্যানেলে আপলোড করা হবে বা এই কালো আত্মার চ্যানেলে আপলোড করা হবে, তখন সে নিজে থেকে আমাকে কয়েকটা ঘটনা শেয়ার করে। তো সেই ঘটনাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তার শেয়ার করা আজকে প্রথম যে ঘটনাগুলো শেয়ার করতে চাই, এই ঘটনাটা ঘটেছিল তার মামার সাথে। তার মামা 2010 সালে বা 11 সালে এরকম একটা সময় বিয়ে করেন, এবং তার নতুন বউকে নিয়ে তিনি একটু ঘুরতে যাবেন। তো ঘুরতে যাওয়ার জন্য তিনি সিলেক্ট করেন যে তিনি কক্সবাজারে ঘুরতে যাবেন। তো যাই হোক, সে কক্সবাজার যায়, কিন্তু তিনি যাওয়ার সময় একটা কাজ করেন যে তার যে ওয়াইফের যে বড় ভাই ছিল, তার সাথে তার ওয়াইফের একটু ঝামেলা চলতেছিল। সে রাগ করে তার বাপের বাড়িতে চলে গেছে। যাই হোক, তাদের পারিবারিক বিষয়, যার কারণে তার মনটাও খারাপ ছিল। এজন্য সেই মামা বলে যে ভাই, আপনিও চলেন, আমাদের সাথে ঘুরে আসেন, ভালো লাগবে। তো তারা তিনজনে সেই কক্সবাজার ঘুরতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা রাতের দিকে যায়। যেহেতু সকালে রওনা দিয়েছিলেন, রাত হয় যেতে যেতে। তো ওই দিকটাতে তাদের যে হোটেল কিন্তু ঠিক করা ছিল না, আর ওই সময়টাতে এরকম অনলাইনে বুকিং করার মতো অপশন ছিল না। এখন যেমন অনেকে অনলাইনে আগে থেকে বুকিং করে তারপরে যায়, কিন্তু ওই সময়টাতে এটা ছিল না। তো তারা যে সেখানে হোটেল খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত খুব বৃষ্টি হয়। যদিও বৃষ্টির সিজন ছিল না ওইটা, তারপরও প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। তো এক পর্যায়ে তারা একটা হোটেলের কাছে যায়। হোটেলের নামটাও তিনি আমাকে বলছেন, কিন্তু এখানে নামটা মেনশন করছি না, যেহেতু একটা প্রতিষ্ঠান, ওইটা ব্যবসা। তো যাই হোক, সেই হোটেলে গিয়ে তারা জিজ্ঞেস করে যে তাদের কোনো রুম খালি আছে নাকি। তো হোটেলের যিনি ম্যানেজার, সে বলে যে আসলে কোনো রুম তো খালি নাই। তখন তার যে মামির যে ভাই ছিল, সে একটু বলে যে একটু দেখেন, আমরা তো আসলে বৃষ্টির মধ্যে ভিজতেছি, একটু যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে ভালো হয়। তখন সেই ম্যানেজার সাহেব তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনারা। পরবর্তীতে সে চলে যায়। 15-20 মিনিট পরে সে আবার আসে, এসে বলে যে 2টা রুম আছে, আপনারা থাকতে পারবেন। তো তাদের 2টা রুমই দরকার ছিল। তার মামা মামি একটা রুমে ওঠে, এবং তার যে ভাই ছিল মামির, সে ওঠে আরেকটা রুমে। তো রুম যখন মানে ঠিক হয়ে যায়, তখন তারা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, এবং সে ম্যানেজারকে বলেন যে আসলে আমরা তো ডিনার করতে হবে। তখন সে ম্যানেজার বলে যে আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি নিচে চলে যান, সেখান থেকে ডিনার সেরে আসেন, সমস্যা নাই। পরবর্তীতে তারা ডিনার সেরে আসে। এসে তারা সেই মামা মামি এক রুমে, এবং সেই মামির যে ভাই ছিলেন তিনি আরেক রুমে ওঠেন। তো মামা মামি তাদের যে রুমের মধ্যে উঠছিলেন, সেই রুমে বসে তারা গল্প করতেছিলেন। তো একটা পর্যায়ে মামি বলে যে আমি একটু হাত মুখ ধুয়ে আসি। তো এটা বলে সে একটু ওয়াশরুমে চলে যায় হাত মুখ ধোয়ার জন্য।
এদিকে মামা খাটেই বসেছিলেন। তো হঠাৎ তার মনে হলো যে খাটের পাশ দিয়ে একটু খালি জায়গা ছিল, সেখান দিয়ে কেউ একজন মানে হেঁটে গেল। তার এটা মানে মনে হইল। আবার তিনি ভাবলেন যে হইতে পারে যে না, এটা তার মনের ভুল, যেহেতু তিনি গাড়ি দিয়ে আসছেন জার্নি করে এবং শরীরটা অনেক টায়ার্ড, এজন্য আবার পাশাপাশি বৃষ্টিতে অনেকক্ষণ ভিজতে হয়েছে, এই জন্য হয়তো তিনি মানে ভুলভাল দেখছেন বা ভুল হইতে পারে, ভুল অনুভূতি হইতে পারে তার। তো এটা ভেবে তিনি বিষয়টা পাত্তা দিলেন না। কিছুক্ষণ পরে সেই মামি চলে আসে। তখন মামা মামি সেখানে শুয়ে পড়ে ঘরের মধ্যে। তো একটু পরে সেই ঘরের মধ্যে মনে হইতাছে যে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ, মানে গন্ধটা হালকা ছিল কিন্তু গন্ধটা খুব বাজে লাগতেছিল। তো যাই হোক, পরবর্তীতে তারা দেখে যে রুমের মধ্যে একটা রুম স্প্রে ছিল, সেটা স্প্রে করে দেয় এবং তারা শুয়ে থাকে। তো একটা পর্যায়ে হঠাৎ মানে মনে হইল যে বাথরুমের যে কলটা ছিল সেটা দিয়ে পানি পড়তেছে। তখন মামা মামিকে বলে যে তুমি ওয়াশরুমে গেছো, কলটা বন্ধ করে আসো নাই কেন? তো মামি বলতেছে না, আমি তো কল বন্ধ করে আসছি। কিন্তু মামা বলে যে না, তোমার হয়তো ভুল হইতাছে। কিন্তু মামি বলতেছে যে না, আমার তো ভুল হওয়ার কথা না। তারপরও মামি একটা পর্যায়ে মেনে নেয় যে হ্যাঁ, হইতে পারে, তার ভুলও হইতে পারে। পরবর্তীতে মামা যেয়ে সেই কলটা বন্ধ করে দিয়ে আসে, পানি পড়তেছিল। পরবর্তীতে এসে সে আবার শুয়ে পড়ে। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে, প্রায় ২-৩ মিনিট পরে আবারও মানে মনে হইতাছে যে কল দিয়ে পানি পড়তাছে। তখন মামা একটু সন্দেহ করেন যে আসলে বিষয়টা কি? এটা তো মনে হইতাছে যে অস্বাভাবিক কিছু একটা। কারণ কলটা তো এইমাত্র বন্ধ করে আসলাম। তো যাই হোক, তিনি সন্দেহ করেন, তারপরও তিনি তার লজিক দিয়ে চিন্তা করতে থাকেন। হইতে পারে যে কলটা একটু সমস্যা আছে, যার কারণে হয়তো এরকম হইতে পারে। তো মামা যায় যে সে কলটাকে আবারও বন্ধ করে দিয়ে আসে। তো বন্ধ করে এসে সে যখন আবার শোয়, ঠিক তার ২-৩ মিনিট পরে মনে হইতাছে যে কেউ একজন ওয়াশরুমে আছে। সে হাত মুখ ধুইতাছে, এটা সে বুঝতে পারতাছে। আবারও কল দিয়ে পানি পড়তাছে। তো এবার মামা কান পেতে শোনার চেষ্টা করে। কিন্তু তার মনে হইতাছে যে হ্যাঁ, সত্যিই তো কেউ একজন মানে ওয়াশরুমে হাত মুখ ধুইতাছে বা ওয়াশরুম ব্যবহার করতাছে, এটা তিনি বুঝতাছেন। তো ততক্ষণে মামি ঘুমায় গেছে। তখন সে কতক্ষণ জিনিসটা লক্ষ্য করে পরে এসে সে শুয়ে পড়ে। শুয়ে সে চিন্তা করতে থাকে যে আসলে বিষয়টা কি? তো হঠাৎ করে মনে হইলো যে কল-টল সবকিছু বন্ধ। কোনো পানি পড়তাছে না। ঠিক তার পর মুহূর্তে সে স্পষ্ট দেখতে পায় যে সেই খাটের পাশ দিয়ে তিনি এর আগে যেই একটা অবয়বকে আসতে দেখছিলেন, ঠিক তার মনে হইতাছে যে একটা অবয়ব সেই পথটা ধরে আবার আসলো। এসে তার পাশে দাঁড়াইলো। তো এইটাতে তিনি অনেকটা ভয় পেয়ে যায়। তো পরবর্তীতে সে মনে হইল যে ওই অবয়বটা এসে তার পাশেই দাঁড়াইছে। তিনি যে পাশটাতে শুয়েছিলেন ওই পাশটাতেই দাঁড়াইছে। তো পরবর্তীতে সে যখন ঘুরে তাকায়, সে অন্ধকার ছিল রুমটা। সে অন্ধকারের মধ্যে সে স্পষ্ট দেখতে পারলেন যে আরো একটা কালো, অন্ধকারের মধ্যেও আরো বেশি অন্ধকার মনে হইতাছে। একটা অবয়ব তার দিকে তাকায় আছে এবং চোখগুলা বড়, বড় এবং সে যেন গোঙাইতাছে। একটা মেয়ে যদি একটা নাকি সুরে কান্না করে, মানে সাউন্ড হচ্ছে না, এরকম একটা শব্দ। তখন মামা মোটামুটি তড়িঘড়ি করে উঠে বসে এবং মামিকে ডেকে তোলে এবং তারা দুজনে উঠে বসে খাটে এবং মামা তখন দোয়া পড়তেছিলেন এবং মামিকে বলেন যে এই জিনিস দেখছি। তো মামি ওঠার পরেও ঘরের মধ্যে মানে মনে হইতাছে যে পুরা ঘরটার মধ্যে একটা কান্নার শব্দ পাচ্ছে। সাউন্ডটা একদম তেমন বেশি না, আবার একবারে
মানে লো ভলিউমে যে একটা সাউন্ড, ওরকম একটা সাউন্ডে কান্নার শব্দ পাচ্ছে। কিন্তু তাদের মনে হইতাছে যে সাউন্ডটা এই পাশ থেকে, আবার মনে হইতাছে অপর পাশ থেকে, মানে পুরা রুমটা জুড়ে এরকম। তো একটা পর্যায়ে তারা দুজনে খুবই ভয় পায় এবং তার যে ভাই ছিল মামির, সেই ভাইকে কল করে এবং বলে যে সে যেন এই রুমে আসে, তারা ভয় পাইতেছে। তো কল করার কিছুক্ষণের মধ্যে যেহেতু রুমটা পাশাপাশি ছিল, তখন সেই মামির ভাই চলে আসে এবং এসে বলে যে কি হয়েছে। তখন সেই মামি এবং মামা তার ঘটনাটা বলে যে রুমটার মধ্যে হয়তো কোনো প্রবলেম আছে। কিন্তু এদিকে সেই মামির যে ভাই ছিল সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ কর, মানে সেই মামিকে বলে যে তোরা ওই রুমে যেয়ে শুয়ে থাক, আমি এখানে থাকি, তোরা যেহেতু ভয় পাইতাছিস। তো পরবর্তীতে যাই হোক রাতটা পার হয়, তারা ওই রুমে চলে যায়। সকাল হয় যখন, তারা যখন নাস্তা করতে বসে, তখন সেই মামির যে বড় ভাই ছিল সে তখন মানে তাদেরকে বলে যে তোরা ওই রুমে যাওয়ার পরে এই রুমে আমি থেকে গেছিলাম কারণ আমার শরীর বন্ধ ছিল, সেই জোরে আমি আর কি বলছিলাম যে তোরা ওই রুমে যা, আমি এই রুমে থাকি, কিন্তু আমি সারা রাত্র ঘুমাইতে পারিনি ভয়ে। তখন জিজ্ঞেস করা হয় যে কেন, কি হয়েছে? তখন সে বলে যে আসলে আমি এই রুমটাতে যখন তোরা চলে যাওয়ার পরে লাইট অফ করে শুয়ে পড়ি, তো একটা পর্যায়ে হঠাৎ আমি মানে একটা দুর্গন্ধ পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমি শোয়া থেকে উঠে বসি, বসে আশেপাশটা দেখতে থাকি। তো একটা পর্যায়ে আমি ঘরের লাইট জ্বালাই, কিন্তু লাইট জ্বালানোর পরে যে দৃশ্যটা আমি দেখি সেটা আসলে কোনো সাধারণ মানুষের সহ্য করার মতো না। আমি দেখতে পাই যে একটা মেয়ে ২০-২২ বছর হবে এরকম বয়সের, সেই মেয়েটা মানে ফ্যানের সাথে ঝুলে আছে। তো এই দৃশ্যটা দেখে আমি মারাত্মক ভয় পেয়ে যাই এবং আমি যে গিয়ে সোফার মধ্যে বসছিলাম লাইটটা অন করে, আমি ওই সোফা থেকে আর উঠতে পারতেছিলাম না। মানে মনে হইতেছিল যে আমার সারা শরীরে কোনো শক্তি নাই। তো আমি কোনো রকমে মানি সারা রাতও আমার কাছে ১ প্যাকেট সিগারেট ছিল। সেই সিগারেটটা একটার পর একটা জ্বালাইছি আর খাইছি। এইভাবে কোনো রকমে আমি রাতটা ওইখানে পার করছি। তো যাই হোক পরবর্তীতে সেই ম্যানেজারকে ডাকা হয় এবং তাকে বলে যে আসলে এই রুমটার মধ্যে সমস্যা কি? তো ম্যানেজার বলে যে, "না, এই রুমে তো কোনো প্রবলেম নাই। কি হইছে আপনাদের?" তখন সেই মামির যে ভাই ছিল সে বলে যে, "না, আপনাদের এই রুমে কোনো একটা সমস্যা আছে। আপনি যেটা লুকাইতাছেন।" তো যাই হোক ম্যানেজার তেমন কিছু একটা বলে না। সে অনেকবার জিজ্ঞেস করার পরও সে মানে সেখান থেকে কৌশলে সে সেখান থেকে চলে যায়। তো পরবর্তীতে তারা যে হোটেল বয় থাকে তাদের মধ্যে থেকে একজনকে সে জিজ্ঞেস করে যে আসলে বিষয়টা কি? তখন সেই ছেলেটা মানে বিস্তারিত ঘটনা বলে যে এই রুমের মধ্যে প্রায় বছর খানেক আগে একটা ছেলে আর একটা মেয়ে এসে ভাড়া নেয় এবং তারা থাকে। তো পরের দিন যখন সকাল হয়, সকাল গড়িয়ে দুপুর, কিন্তু ওই রুমের দরজা খোলা হচ্ছে না। তো ওই রুমের মধ্যে অনেকবার কল করা হয়, যেহেতু টেলিফোন ছিল, কিন্তু কেউ রিসিভ করতেছিল না। তো তাদের কাছে বিষয়টা মানে সন্দেহ লাগে। পরবর্তীতে তারা পুলিশকে ইনফর্ম করে। পুলিশ এসে পরে সেই দরজাটা ভাঙে, ভেঙে ভেতরে যেয়ে দেখে যে একটা মেয়ে, যে মেয়েটা আসছিল মানে থাকার জন্য, সেই মেয়েটা ফ্যানের সাথে ঝুলানো এবং মানে দেখে বোঝা যাচ্ছিল যে মেয়েটাকে ১ম এ হত্যা করা হইছিল। তারপরে তাকে সেখানে ঝুলিয়ে দেওয়া হইছে। তো এই ঘটনা ঘটার পর থেকে মানে এই রুমটা মানে অনেকদিন বন্ধ ছিল, প্রায় বছরখানেক। তারপরে এটাকে মানি কোনো একটা সময় এটাকে আবার খোলা হয় এবং দরজা ঠিক করা হয়। তার পরবর্তীতে এই রুমটার মধ্যে মানি যারাই থাকতো, কেউ ১ দিনের বেশি থাকতো না। চলে যাইত। কিন্তু কেউ কিছু বলত না। কিন্তু তারা বুঝতে পারত যে কোনো না কোনো প্রবলেম এই রুমটার মধ্যে হইতাছে, যার কারণে মানুষ থাকতে পারে না। এবং সেই ছেলেটা আরো বলে যে আপনারা আসারও প্রায় কয়েকদিন আগে, প্রায় ৩-৪ দিন আগে ২ টা ছেলে এসে এই রুমটাতে ওঠে এবং
তারাও মানে পরের দিন চলে যায়, তারাও থাকতে পারে নাই। তো তারপরে এই রুমটা আর ভাড়া হয় নাই। তারপরে এই যে আপনারা আসলেন। তো এই বিষয়টা মানে তারা ৩ জনে সেই ম্যানেজারকে পরবর্তীতে জিজ্ঞেস করে যে, "আপনাদের রুমে এরকম প্রবলেম, তারপরেও কেন আপনারা রুমটা আমাদেরকে দিলেন?" তখন ম্যানেজার বলে যে, "আমরা তো আসলে দিতে চাই নাই। আপনিই তো বারবার জোর করতেছিলেন। এইজন্যই মূলত এই রুমটা আপনাদেরকে দেওয়া হয়েছিল।" তো পরবর্তীতে তারা মানে সেখান থেকে চলে আসে। সুস্থভাবেই তারা চলে আসে এবং তাদের সাথে আর কোনো ঘটনা ঘটে নাই। সো ভিউয়ার্স, এই ছিল তার পাঠানো ১ম ঘটনা। এবং দ্বিতীয় যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটাও খুবই ইন্টারেস্টিং এবং এটাও মানে কোথাও ঘুরতে যাওয়ার সময় ঘটনাটা ঘটে। তো এই ঘটনাটা মানে তার শোনা একটা ঘটনা। এটাও মানে ঘুরতে যাওয়াকে কেন্দ্র করেই তিনি জানতে পেরেছিলেন। তো তিনি একদিন ট্রেনে কোথাও যাচ্ছিলেন তার এক আত্মীয়র বাড়িতে। তবে সেটা ছিল ঢাকাতেই। তিনি মূলত আমাকে ততটা বিস্তারিত বলেন নাই। তো যাওয়ার পথে সে ট্রেনে তাদের সাথে একটা পরিবারের পরিচিত হয় এবং সেই পরিবারটা ছিল যে স্বামী-স্ত্রী এবং তাদের ৬-৭ বছরের একটা ছেলে ছিল। তো তাদের সাথে মানে খুব কথাবার্তা হয়। তাদের সাথে মানে একটা ভালো সম্পর্কের মতো হয়ে যায় এবং সে বাচ্চাটা ছিল অনেকটা কিউট। সেই বাচ্চাটাকে মানে আদর করার চেষ্টা করেন, কিন্তু বাচ্চাটা কেমন যেন মানে একটু মুড অফ টাইপের। কেমন যেন সে বেশি কথা বলে না। মানে কি যেন মনে হইতেছে যে সে মানে তার কিছু ভালো লাগতেছে না, সে এরকম টাইপের। তো যাই হোক, সে ওই বাচ্চাটার সাথে অনেক কথা বলার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটা কেমন যেন একটু অন্য ধরনের মুড অফ করে থাকে। যার কারণে পরবর্তীতে তাদের আর কথা হয় না। তো সে তার আত্মীয়র বাড়িতে চলে আসে। তো আসার পরে তার ওই আত্মীয়র যে বাড়িটা ছিল তার আশেপাশে একটা পার্ক ছিল। সেখানে তারা ঘুরতে যায়। সেখানে অনেক ধরনের বাগান ছিল। মোটামুটি অনেক বড় একটা পার্ক ঢাকার মধ্যে। নাম বললে হয়তো আপনারা অনেকে চিনে ফেলবেন। তো যাই হোক, তো সেইখানে যখন তারা ঘুরতে যায়, তারা দেখতে পায় যে সেই ট্রেনে যাদের সাথে তাদের পরিচয় হয়েছিল, কথা হয়েছিল, সেই তারা এবং সেই বাচ্চাটা সহ। কিন্তু তারা দাঁড়ায় আছে এবং বাচ্চাটাও মানে একটা জায়গায় আলাদাভাবে দাঁড়ায় আছে। আপু কিন্তু ওই সময়টাতে মানে ক্যামেরা নিয়ে গেছিলেন। যেহেতু এটা অনেক আগের একটা ঘটনা, ওই সময় কিন্তু সবার হাতে এভেইলেবল ফোন ছিল না। মূলত ওই সময়টাতে যেই ফোনগুলা ছিল ওইগুলা বাটন ফোন ছিল, ক্যামেরা ছিল না। শুধু কল আসতো আর যাইত, এরকম একটা সময়। তো ওই সময়টাতে কিন্তু ক্যামেরার মধ্যে রিল ভরে তারপরে ছবি তুলতে হইতো। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন বিষয়টা। জিনিসটা হয়তো অনেকে জানেন। তো ওই ক্যামেরা ছিল। আর এখনকার মতো ওই সময় ক্যামেরাও এরকম সবার হাতে, হাতে ছিল না। তো সেই আপু এবং তার একজন কাজিন ছিল, তাকে বলে যে, "চল, ওই বাচ্চাটাকে নিয়ে আমরা একটা ছবি তুলি।" তো সে যেয়ে ওই বাচ্চাটার হাত ধরে। কিন্তু বাচ্চাটা হাত ধরার সাথে, সাথে মানে মারাত্মক ভয় পেয়ে যায় এবং সে মানে তার মা-বাবার পেছনে যেয়ে লুকায়। তো সে অনেক চেষ্টা করে যে, "আসো", আদর করে ডাকে। কিন্তু বাচ্চাটা কোনোভাবে আর আসে না। সে কোনো ধরনের ছবি তুলবে না। তো যাই হোক, পরবর্তীতে সেই বাচ্চার যে মা-বাবা ছিল তাদের সাথে ছবি-টবি তুলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে। তো তখন বিকেল ছিল। তো তখন তাদেরকে বলে যে, "আসেন আমরা একটু বসে গল্প করি। যেহেতু আপনাদের সাথে আবার দেখা হইলো, আবার ট্রেনেও একসাথে আমরা আসছি। চলেন একটু গল্প করি।" তখন তারা একটা জায়গায় বসে গল্প শুরু করে। সে আর তার কাজিন ছিল ২ বোন। তারা তাদের সাথে গল্প শুরু করে। তো একটা পর্যায়ে তাদেরকে জিজ্ঞেস করে যে, "আপনারা এখানে কোথায় আসছেন বা কার বাসায় আসছেন? কতদিন থাকবেন?" তারাও এরকম অনেক কিছু তাদেরকে জিজ্ঞেস করে। তো যাই হোক, পরবর্তীতে কথায়, কথায় ওই ছেলেটার মাকে জিজ্ঞেস করে যে, "আসলে আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে কইরেন না? তো আপনার ছেলেটা এরকম মানি মুড অফ করে থাকে কেন? বা ও খুশি না, ও ঘুরতে এসেও খুশি না। এটার কারণ কি? এটা কি জানতে পারি?" তো ওই ছেলেটার মা বলে যে, "না, এমনি", এবং ছেলেটার বাবাও বলে যে, "এমনি।"
মানে কিছু তারা যে লুকাইতেছে এটা বোঝা যাচ্ছিল তাদের কথার মধ্যে। তো শিফা আপু বিষয়টা বুঝতে পেরে তাদেরকে বারবার জিজ্ঞেস করে, একটু বলেন, সমস্যা নাই, আমি জানি আপনারা হয়তো লুকাইতেছেন, একটু বলেন যে কেন ও এরকম মানে একা থাকতে চায় বা খুশি না, মনে হইতাছে যে ও কিছু একটা চিন্তা করতেছে এরকম। তো পরবর্তীতে সেই ছেলেটার মা বলতে শুরু করে যে তাহলে শুনুন। তো ছেলেটার নাম হচ্ছে যে রিফাত, এবং তার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে নিয়ন। তারা একই এলাকাতেই থাকে এবং তারা দুজনে ক্লাসমেট ছিল। তো সেই নিয়নকে একদিন হঠাৎ মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং নিয়ন প্রায় সময় তাদের বাড়িতেও যাইতো খেলাধুলা করার জন্য সেই রিফাতের সাথে। তো পরবর্তীতে তাকে পাওয়া যাচ্ছে না, তাদের বাড়িতেও খুঁজতে আসে, এবং সেই রিফাতের মাও সেই নিয়নকে তাদের সাথে খোঁজাখুঁজি করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তারা বিভিন্ন পুকুরেও খুঁজতে থাকে, যেহেতু গ্রাম অঞ্চল ছিল, আশেপাশে অনেক জায়গায় পুকুর ছিল, ডোবা ছিল। তো পরবর্তীতে একটা ময়লা ডোবার মধ্যে সেই খুঁজতে খুঁজতে সেই নিয়নকে দেখে যে সেখানে সে উপুর হয়ে পড়ে আছে। তো এটা দেখে মানে মারাত্মক ভয় পেয়ে যায় সবাই যে আসলে বিষয়টা কি। আর অনেকে জানে যে ওই ডোবাটা বেশি একটা ভালো না, ওই জায়গাটা খুব খারাপ। তো পরবর্তীতে সেই নিয়নকে উঠায় লাশ দাফন করা হয়। তো পরবর্তীতে যাই হোক একটা শোকের ছায়া তাদের কাছে, রিফাতের মায়ের কাছে অনেকটা খারাপ লাগে যে আসলে ছেলেটা তার ছেলের সাথে খেলাধুলা করতো, আসতো তাদের বাড়িতে। কিন্তু সন্ধ্যাবেলা সেই রিফাত বলতাছে যে অনেক পানির শব্দ পাইতাছে সে, এবং এই পানির শব্দটা তার মাও পাইছিলেন, যে আসলে পানির শব্দ মনে হইতাছে যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয় ওরকম। কিন্তু তার পরের দিন থেকে সেই নিয়ন মানে জানালার কাছে বসে বসে সে কার সাথে যেন কথা বলে ফিসফিস করে। তো একসময় তার মা বিষয়টা যখন খেয়াল করে, তখন তাকে জিজ্ঞেস করে যে রিফাত, তুমি কার সাথে কথা বলো? তো রিফাত বলে যে আমি তো নিয়নের সাথে কথা বলতেছি, ও তো আসছে। তখন মানে তার মা অনেকটা ভয় পেয়ে যায় এবং বলে যে এই ওসব কিচ্ছু না, নিয়ন টিয়ন কেউ নাই, তুমি আসো, এখানে আসো। কিন্তু সে আসতে চেত না, সে বলতো যে নিয়ন আমাকে ডাকতাছে, আমি বাইরে যাব, খেলতে যাব, এরকম অনেক কিছু সে বলতে থাকে। তো যাই হোক, এমনকি সে মানে বাইরে যখন যাইতো সে নাকি এমনও মানে ঘরে আইসা বলতাছে যে আম্মু দেখো ওই যে নিয়ন আসছে, ওরে খাইতে দাও, ওরে খাবার দাও। কিন্তু সে যখন তার সাথে যাইতো, সেই রিফাত বলতো যে এই যে একটু আগেই তো এখানে ছিল, ও কোথায় গেল? ওকে মানে এদিক সেদিক খোঁজাখুঁজি করতো। মানে তার মানে কথাবার্তার ধরন দেখে মনে হইতেছে যে না, এখানে সত্যিই সে ছিল। কিন্তু এই বিষয়টা মানে সে তার বাবাকেও শেয়ার করে, তার মা বলে যে এরকম এরকম বিষয়। তখন সে তার বাবা বলে যে চলো, তাদের এক আত্মীয়র বাড়ি ছিল ঢাকাতে, সেখান থেকে ঘুরে আসি, তাহলে হয়তো ওর ভাল লাগবে। কারণ ও হয়তো এই জিনিসগুলা মানে ভুলতে পারতাছে না, যেহেতু ওর ক্লাসমেট ছিল আর ওরা দুজনে একসাথে খেলাধুলা করতো। তখন বলে যে ঠিক আছে, কিছুদিন পরে যাবো আর কি। ঠিক তার পরের দিন মানে সেই রিফাত মানে সেই যেই ডোবাটাতে মানে নিয়নের লাশটা পাওয়া গেছিল, সেই ডোবার কাছে যেয়ে বসে আছে, এবং একটা লোক সেখানে তাকে দেখে এসে তার মাকে জানায় যে আপনার ছেলে দেখেন ওইখানে ওই ডোবার পাশে গিয়ে বসে আছে। তখন নিয়নের মা আবার গোসল করতে গেছিলেন, এই ফাঁকে নিয়ন মানে সরি দুঃখিত মানে রিফাত রিফাতের মা গোসল করতে গেছিল, এই ফাঁকে সেই রিফাত বের হয়ে সেই ডোবার কাছে যেয়ে বসে আছে। পরবর্তীতে তারা দ্রুত সেখানে যায়, যে দেখে যে রিফাত সেখানে বসে আছে। তখন রিফাতকে যে তার মা জিজ্ঞেস করে যে তুমি এখানে বসে আছো কেন, কি সমস্যা? তখন মানে রিফাত বলতেছে যে কেন, তুমি দেখতেছো না ওই যে নিয়ন পানির মধ্যে সাঁতার কাটতেছে, ও তো আমাকেও ডাকতেছিল পানিতে নামার জন্য, কিন্তু আমি তো তোমার ভয়ে নামতেছিলাম না।
যে তুমি বকা দিবা এই জন্য আমি নামি নাই। এই জন্য আমি বসে বসে ও সাঁতার কাটতেছে আমি দেখতেছিলাম। তো এইটাতে তার মায়ের মানে মুখ শুকিয়ে যায় এবং তাকে বাড়িতে নিয়ে আসে এবং পরের দিনই তারা এই ঢাকাতে চলে আসে যাতে তার মনটা একটু ভালো হয়। তো এই ঘটনাটা যখন শুনে সেও অনেকটা অবাক হয়ে যায়। পরবর্তীতে সে তাকে বলে যে, "আসলে আপনাদের একটা ফোন নাম্বার আমাকে একটু দেন। আমি আসলে খোঁজ খবর নিবো যে আপনার বাচ্চার কি অবস্থা বা আপনাদের সাথে আমি যোগাযোগ করব। একটু নাম্বারটা দিয়ে যান আপনাদের।" তো পরবর্তীতে তার একটা নাম্বার তাকে দিয়ে যায়। সেখান থেকে চলে আসে। ঠিক তার ১-১.৫ মাস পরে তারা ফোন দেয় এবং জিজ্ঞেস করে যে সে কেমন আছে রিফাত এবং সে কি আগের মতো এরকম করে কিনা? তখন সেই রিফাতের মা তাকে বলে যে আসলে তারা আর ওই এলাকাতে থাকে না। যদিও তার শ্বশুরবাড়ি ছিল ওইখানে। এখন তারা মানে দূরে কোথাও বাড়ি মানে ভাড়া থাকে। তার ওই রিফাতের দাদার বাড়ি যেখানে সেখান থেকে। এবং বলে যে ঢাকা থেকে আসার পরও কোনো পরিবর্তন হয় নাই। প্রতিদিন সন্ধ্যা হইলে সে জানালার পাশে দাঁড়ায় ফিসফিস করে কার সাথে যেন কথা বলে। আর এদিকটায় তার মা মানি তাকে ঘর থেকে পুরোপুরি বের হওয়া বন্ধ করে দেয়। আর এদিকে রিফাতও মানে দিন, দিন অসুস্থ হয়ে যাইতেছিল। তার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। সে খাইতে চাইত না এবং প্রতিদিন মানে রাত্রের দিকে মানে তার ঘুমানোর আগ মুহূর্তে ওই সময়টাতে তার শরীরে জ্বর উঠত এবং এই জ্বর মানে কিছুক্ষণ পরে আবার ছেড়ে দিত কিন্তু জ্বর উঠত। তো এই বিষয়গুলা ঘটার কারণে পরবর্তীতে তারা এক হুজুরের সাথে কথা বলে। তখন সেই হুজুরটা বলে যে, "আপনারা এখানে থাইকেন না। আপনারা এখান থেকে অন্য কোথাও শিফট হয়ে যান।" তো সেই মতে তারা অন্য কোথাও যেয়ে মানি থাকেন। কিন্তু তারপর থেকে এরকম প্রবলেম আর তাদের সাথে হয় নাই। সো ভিউয়ার্স এই ছিল আজকের ঘটনা। তো ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে শুনে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। আর আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনার জানা আছে এরকম ঘটনা তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদের কাছে শেয়ার করতে পারেন। রেকর্ড করে অথবা লিখে পাঠাতে পারেন। তাহলে আপনার ঘটনাগুলো আমরা এই কালো আত্মা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা শেয়ার করে দিব। সো ভিউয়ার্স ভালো থাকবেন। ধন্যবাদ।